আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে দিনাজপুর বোর্ড 2023 সালে অংশীদারি কারবার সংক্রান্ত যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। এই যে দিনাজপুর বোর্ড 2023-এর এই প্রশ্নটি এখানে উপস্থাপন করলাম। উদ্দীপকটি এখানে কিন্তু চলতি হিসাবে জেড দেওয়া আছে, মূলধন হিসাবে জেড দেওয়া আছে, এখানে মান্না, মিশু এবং মুসা। আবার চলতি হিসাবে জেরো দেওয়া আছে, তাই না? ক নাম্বারে বলেছে মূলধন হিসাব প্রস্তুত করো। তো মূলধন হিসাব প্রস্তুত করার সময় এই যে মূলধন দেওয়া আছে 70,000, 60,000, 50,000, ওইগুলো নিয়ে করতে হবে। অনেক সহজ কিন্তু। যাই ক নাম্বারে সমাধানের চেষ্টা করি। এই যে আমি হলুদ কালার দিয়ে যে রেখেছি, এটা নিয়ে মূলধন হিসাব প্রস্তুত করব। তো এখানে লিখব 2022 জানুয়ারি 1 ব্যালেন্স বিডি বলে লিখব। ব্যালেন্স বিডি বলে লিখব কত টাকা? এই 70,000, 60,000, 50,000, 70,000, 60,000, 50,000, আর কিছু বসবে না এই অঙ্কে। এবার ডান দিক আমরা দাগ দিব। এই যে ডান দিক দাগ দিয়ে বাম দিকে নিয়ে আসবো, এগুলো সব নিচে নামিয়ে দিব। 50,000, 60,000, 70,000 এই টাকাগুলো বাম দিকে নিয়ে আসবো। দিয়ে এবার এখানে ব্যালেন্স এই টাকাই উপরে লিখে উভয় দিকে ডাবল দাগ দিয়ে এই টাকায় উপরে লিখে দিব। 50,000 টাকা উপরে লিখে দিব, 60,000 টাকা ব্যালেন্স সিডি করবো। উপরে কিছু না থাকলে এই টাকায় বসে, আমরা তো জানি। অর্থাৎ এই যে মূলধন ছিল, মূলধনটা ডান দিকে লিখে যোগ করে বাম দিকে, ডান দিক যোগ করে বামে নিয়ে এসে এটাকে উপরে লিখে ব্যালেন্স সিডি হয়েছে। এবং এই যে ব্যালেন্স সিডি, এটা আবার ডান দিকে ব্যালেন্স বিডি নামে বসবে, ব্যালেন্স বিডি নামে বসবে। তো এইভাবে আমরা এই স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব প্রস্তুত করতে পারি। স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাবে সাধারণত মূলধন ছাড়া আর কিছু বসে না। সেজন্য এই যে চলতি হিসাবের উদ্বৃত্ত আসে, এটা চলতি হিসাবে বসবে, এখানে আসবে না। আমরা যখন চলতি হিসাব প্রস্তুত করব গ নাম্বারে, সেইখানে এই নিচে চলতি হিসাবের উদ্বৃত্তগুলি বসবে। তো এই ছিল ক নাম্বারের উত্তর। ক শেষে আমরা খ নাম্বার করব। খ নাম্বারে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে বলেছিল। যাই লাভ লোকসান আবন্টন হিসাবে ছক অঙ্কন করব এইভাবে। উপরে অংশীদারদের নাম লিখব, লাভ লোকসান আবন্টন হিসাব লিখব, আর তারিখ লিখব। উভয় দিকে ডেবিট ক্রেডিট লিখব। ছকটা এইভাবে অঙ্কন করতে পারি। টাকার ঘর দুইটা টানলেও হয়, একটা টানলেও হয়, সমস্যা নেই। এইবার আমরা প্রথমে ডান দিকে নিট মুনাফা লিখব। আচ্ছা, একটা কাজ করি, উদ্দীপকটা উপরে নিয়ে এসে রাখি। এই যে উদ্দীপকটা আমি নিয়ে এসে রাখলাম, উদ্দীপক সব আনি নাই, কিছু অংশ নিয়ে এসেছি যাতে এগুলো দেখে আমরা সমাধান করতে পারি। প্রথমে নিট মুনাফা লিখব। নিট মুনাফা, এই যে ব্যবসার মুনাফা ছিল 19,805 টাকা, এটা এখানে লিখব শেষের ঘরে। এখানে বিশদায় বিবরণী লেখা যায়, লাভ লোকসান হিসাবেও লেখা যায়, সমস্যা নেই। বাম দিকে অংশীদারদের চলতি হিসাব লিখে মূলধনের সুদ লিখব। তো মূলধনের সুদ, আমাদের মূলধন যে ছিল তার উপরে সুদ ধরতে হবে, এই যে 5% হারে। তো মূলধন যা ছিল তার উপরে 5% হারে যদি সুদ ধরি, তাহলে আমরা এই টাকাটা পাবো। মান্নার মূলধন ছিল 70,000, 5% ধরলে 5,000, 3,500 হয়। মিশুর 60,000, তার উপরে 5%। মৌসার 50,000, তার উপরে 5% ধরে যোগ করে লিখব। এগুলো আমরা পারি, সেজন্য দ্রুত বলছি। মূলধনের সুদ প্রত্যেকটা অঙ্কে আছে, তাই না? তো মূলধনের সুদ লেখার পরে ডান দিকে উত্তোলনের সুদ লিখব। মান্না চলতি হিসাব, শুধুমাত্র মান্না উত্তোলন করেছে। এই যে সারা বছর ধরে প্রতি মাসের প্রথম তারিখে মান্না 600 টাকা করে উত্তোলন করে। তো মূলধনের সুদ লেখার পরে এবার উত্তোলনের সুদ লিখব ডান দিকে। একজন উত্তোলন করেছে, মান্না। এই যে 3 নাম্বার লাইনের শেষে প্রতি মাসের প্রথম তারিখে মান্না 600 টাকা করে উত্তোলন করে। তো এক বছরে 6 বারং 7200, 7,200। প্রতি মাসের প্রথম তারিখে যদি উত্তোলন করে, তাহলে নিয়মটি হচ্ছে 7,200 টাকার উপরে 5% সুদ ধরে যা হয় 6.5 মাসের হিসেব করতে হবে। এই যে আমি নিচে করে দিলাম। উত্তোলনের সুদ 7,200 গুণ 5% গুণ 6.5 ভাগ 12। 6.5 মানে 6.5 মাসের সুদ। মোট উত্তোলনের উপরে 5% ধরে 6.5 মাসের সুদ, 195 টাকা হবে। উত্তোলনের সুদ লেখা হলো। এরপরে এই অঙ্কে নতুন একটি আইটেম আছে, এই যে মান্না বন্টনযোগ্য নিট মুনাফার 10% কমিশন পাবে। তো বন্টনযোগ্য নিট মুনাফা আমাদের তো এখন বের হবে না, পরে বের হবে। তাহলে কিভাবে করব, তাই না? এখন কমিশন ধার্যর বন্টনযোগ্য নিট মুনাফার উপরে কমিশন বলতে বোঝায় কমিশন বাদ দেওয়ার পরবর্তী মুনাফার উপরে কমিশন। পূর্বে একটা ক্লাসে আমি এই ধরনের নিয়ম আলোচনা করেছিলাম। তারপরে বলছে কিভাবে করব। এখন আমাদের নিট মুনাফা কত হয় সেটা বের করতে হবে। আপাতত ডান দিক যোগ করে 20,000 হয়, এই দুটো যোগ করে 20,000-এর সাথে এই 20,000 থেকে 9,000 বিয়োগ করে 11,000 হয়। এই 11,000-এর উপরে 10% হিসেব করতে হবে, কিন্তু একটু নিয়ম আলাদা, লক্ষ্য করি। এই যে আমি এখানে দেখিয়ে দিলাম, কমিশন সমান 11,000 গুণ 10 ভাগ 110 হবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে
এই 110 দিয়ে ভাগ হবে কেন? কারণ যদি বলে কমিশন পরবর্তী মুনাফা অথবা বন্টনযোগ্য মুনাফা যদি বলে, তাহলে এই যদি 10% থাকে তাহলে গুণ 10 ভাগ 110, যদি 5% থাকে গুণ 5 ভাগ 105, যদি 3% থাকে গুণ 3 ভাগ 103। তো এখানে 11,000-এর 10 দিয়ে গুণ করে 110 দিয়ে ভাগ করলে সম্ভবত 1,000 টাকা হবে। এটা হচ্ছে কমিশন। এবার আমরা যোগ বিয়োগ করবো, ডান দিক যোগ করে লিখবো, দুই দিকে দাগ দিব, ডান দিক যোগ করে এখানে লিখবো 20,000, এই 20,000 বাম দিকে নিয়ে আসবো, এবার দুই দিকে ডাবল দাগ দিব, এই 20,000 থেকে এই দুইটা বিয়োগ করে এখানে 10,000 হবে, এই 10,000 লিখব। এখন এই 10,000 হচ্ছে বন্টনযোগ্য মুনাফা, মুনাফার অংশ আমরা ভাগ করে দেবো দুইজনাকে, তিনজনাকে ভাগ করে দিব। এখন আমাদের কিছুক্ষণ আগে যে বলেছিল না বন্টনযোগ্য নিট মুনাফার উপরে 10%, এখন এই যে বন্টনযোগ্য নিট মুনাফা 10,000, এইটার উপরে যদি 10% কাটি তাহলে কিন্তু এই 1,000 মিলে যাবে। তো যেহেতু এই 10,000 আগে বের হয় না, সেজন্য এইভাবে বের করতে হবে, গুণ 10 ভাগে 110। এখন মুনাফা বন্টন অনুপাত দেওয়া ছিল 3, 2, 1, এর যোগফল হচ্ছে 6, তাহলে 10,000-কে 6 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করলে হবে 5,000 টাকা, 10,000-কে 6 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করলে হবে 3,333 পয়েন্ট সামথিং থাকে, আমরা 33 লিখেছি। আবার এই 1,667 টাকা হবে। তো এইভাবে আমরা তো মুনাফা ইতিপূর্বে ভাগ করেছি, সেইভাবে ভাগ করব। কিভাবে? 10,000-কে এই যে অনুপাতের 3টা যোগফল 6 দিয়ে ভাগ করে, একবার 3 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, 1 দিয়ে গুণ। এখানে পয়েন্টের পরে হচ্ছিল, পয়েন্ট বাদ দিয়ে আমরা 3 পর্যন্ত লিখেছি আর নিচে 7 লিখেছি, তাহলে যোগফল মিলবে। এইভাবে খ নাম্বারের উত্তর শেষে আমরা এখন গ নাম্বার করবো, তাই না? আচ্ছা, গ নাম্বারে বলেছিল অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে। তো যাই চলতি হিসাবে, এই যে লক্ষ্য করি আমরা এখন চলতি হিসাব প্রস্তুত করব। চলতি হিসাবে নিচে ছক অঙ্কন করলাম আর উপরে এই নিয়ে এসে রাখলাম, আমি উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে রাখলাম। এই যে হলুদ কালার দিয়ে লেখা আছে চলতি হিসাব প্রস্তুত করার জন্য, এইটা ভালো করে পড়ি। এখানে বলেছে চলতি হিসাবে জের 2022 জানুয়ারি 1 তারিখে মান্না 8,000 টাকা ক্রেডিট, মিশু 4,000 টাকা ক্রেডিট, মুসা 2,000 টাকা ডেবিট। তার মানে কি মান্না আর মিশু দুইটা ক্রেডিটে বসবে। এই যে ব্যালেন্স বিডি বলে ক্রেডিট দিকে লিখব 8,000 আর 4,000, আর মিশু 2,000 টাকা ডেবিট, তা মিশুরটা ডেবিটে লিখব। এই যে এখানেও ব্যালেন্স বিডি হবে জানুয়ারি 1 তারিখ দিয়ে বিডি বলে, এই মুসার ঘরে এই মুসার ঘরের ক্রেডিটে বসবে 2,000। আমি আবারও বলছি, লক্ষ্য করি যে দুইটা ক্রেডিট ছিল ক্রেডিটে লিখলাম, ডেবিটের যা ছিল মুসার ডেবিটে লিখলাম। এইবার এই অঙ্কে উত্তোলন ছিল, উত্তোলন কত ছিল? উত্তোলনে একজন উত্তোলন করেছে সারা বছর ধরে, মান্না 600, মানে কি 7,200 টাকা উত্তোলন। মান্না এই 600-কে 12 দিয়ে গুণ, 600-কে 12 দিয়ে গুণ করে লিখব। তার আগে ডান দিকে মূলধনের সুদটা লিখে নিতে পারি। মূলধনের সুদ তো একবার বের করেছি, সেই টাকাটা লিখে দিব। মূলধনের সুদ কিন্তু খ নাম্বারে লিখেছিলাম, ওটা আমরা এখানে লিখে দিলাম। তারপরে এই যে উত্তোলন, এই 600-কে 12 দিয়ে গুণ করে 7,200, খালি মান্না পাবে উত্তোলন, আর কেউ নাই। উত্তোলনের সুদ এটাও মান্না, উত্তোলনের সুদও শুধু মান্নার ঘরে। উত্তোলনের সুদটা 195 আমরা একবার বের করেছি। আর কি ছিল এই অঙ্কে? কমিশন ছিল। কমিশন কে পাবে? কমিশন পাবে এই যে মান্না কমিশন পাবে, মান্নার ঘরে লিখবো কমিশন খ নাম্বারে বের করেছি 1,000 টাকা, খ থেকে নিয়ে আসলাম। আর বন্টনযোগ্য মুনাফা, এবার সবার শেষে বন্টনযোগ্য মুনাফা লিখবো ডান দিকে। তো বন্টনযোগ্য মুনাফা প্রশ্নে দেয়া আছে, এই যে 4,950, এটা এখানে লিখব। মিশু 3,300 লিখব, 1,650 এখানে লিখব। এখন অনেক অঙ্কে কিন্তু আমরা বন্টনযোগ্য মুনাফা খ থেকে নিয়ে আসি, কিন্তু এখানে বলা আছে তাই আমরা দেখে দেখে লিখলাম। প্রশ্নে বলা আছে, এই যে গ নাম্বার প্রশ্নে। এবার আমরা কি করব? এইগুলো যোগ করে লিখব। তার আগে দুই দিকে দাগ দিয়ে এইটা যোগ করে এখানে লিখলাম, এটা যোগ করে এখানে লিখলাম, এটা যোগ করে এখানে লিখলাম। ডান দিক বড়, আবার এই যোগফলগুলো বামে নিয়ে আসবো, এই যোগফলগুলো বাম দিকে নিয়ে আসলাম, দুই দিকে ডাবল দাগ দিব। এবার কি করব? এই টাকা থেকে 4,150 থেকে 2,000 বিয়োগ করে এইখানে লিখব। আবার 10,350 থেকে উপরে বাদ দেওয়ার কিছু নেই, তাই 10,350 সরাসরি এখানে লিখে দিব। আর এই 17,000 থেকে উপরের এই দুটো বিয়োগ করে এই টাকাটা পাবো। পাশে লিখব ব্যালেন্স সিডি। এবার এই টাকাটা ডান দিকে চলে যাবে ব্যালেন্স বিডি নামে। এই যে 3টা টাকা, এটা ডান দিকে লিখব। এখানে লিখব ব্যালেন্স বিডি পরের বছরের 1 তারিখ 2023 জানুয়ারি 1। এইভাবে অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে পারি।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তো পরের ক্লাসে কি করব আমরা একটু দেখে যাই। পরের ক্লাসে কি আলোচনা করব? পরের ক্লাসে এই যে ময়মনসিংহ বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল, 2টা না কয়টা এসেছিল মনে হয় অংশীদারি, তো আমি একটা একটা করে আলোচনা করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।